সবাই খুব অ্যাটেনশন, হ্যাঁ। কেমিক্যাল চেঞ্জ, রেট অফ রিয়াকশন, রেট অফ রিয়াকশন না, এটা অলসো তোমার বলা হবে যে ভেলোসিটি অফ রিয়াকশন, velocity of reaction. তাহলে if I ask you or if anybody asks you what is rate of reaction, then যে answer হবে, যদি ask করে what is velocity of reaction, same answer, rate of reaction or velocity of reaction, rate of reaction and velocity of reaction. তো রেট অফ রিয়াকশন মানে রেট, অনেক সময় রেট অফ রিয়াকশনও বলেন না, বলে রেট। ভ্যালোসিটি অফ রিয়াকশন বলেন না, বলে ভ্যালোসিটি। তো তার মানে হচ্ছে অফ রিয়াকশন বাদ দিলে একদিকে হচ্ছে রেট আর আরেকদিকে হচ্ছে ভ্যালোসিটি। তাহলে রেট বা ভ্যালোসিটি যেটাই হোক না কেন, এটা অবশ্যই কি, ধরো কোন একটা রেসপেক্টে পার, অর্থাৎ পার লিটার, পার সেকেন্ড, পার গ্রাম, পার সামথিং। তো এটা তোমার হচ্ছে একটা চেঞ্জ, কোন রিয়াকশনের কোনো একটা চেঞ্জ পার ইউনিট টাইম, কোন একটা ইউনিট টাইমে রিয়াকশনের কোন একটা চেঞ্জ, কোন একটা চেঞ্জ। আমরা যখন ভ্যালোসিটি এমনিতে যে ভ্যালোসিটি বলি, লাইট ভ্যালোসিটি বা যে কোনো ভ্যালোসিটি যখন বলি যে মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি মানে কি, তার মানে পার সেকেন্ডে অত ডিস্টেন্স বা কত মিটার, কত ডিস্টেন্স সে যেতে পারে পার সেকেন্ডে। তো তাহলে রিয়াকশন প্রোডাক্টে যাওয়ার সময় একটা অ্যামাউন্টের রিয়াকশনই তো প্রোডাক্টে যাবে। যে রিয়াকশন ফাস্ট, যে রিয়াকশন স্লো, এদের মধ্যে ডিফারেন্স কি? রেট অফ রিয়াকশন মোর লেস মানে রিয়াকশন স্লো অর ফাস্ট। রিয়াকশন ফাস্ট মানে কি, তার মানে রিয়াকশনটা একই অ্যামাউন্টের রিয়াকশন প্রোডাক্টে কনভার্ট হওয়ার সময় কোনটা স্লো কোনটা ফাস্ট। তাহলে যেটা স্লো তার মানে এটা স্লোলি পাস হয়েছে, স্লোলি কনভার্ট হয়েছে, আর যেটা ফাস্ট মানে সেটা ফাস্ট কনভার্ট হয়েছে, তার মানে বেশি অ্যামাউন্টে কনভার্ট হয়েছে। তার কারণে তার মানে এটা একটা অ্যামাউন্ট চেঞ্জ, অ্যামাউন্ট চেঞ্জ। তো এই ডেফিনিশনটা আমরা এভাবে বলতে পারি যে দা decreasing of amount of reactant and increasing of amount of product per বা in unit time is called rate of reaction. এটা যেমনি বলা যাবে, আরো সিম্পলিফাই করলে the change of concentration of reactant and product in unit time is called rate of reaction. তাহলে এটাতে কি করছো তুমি,
স্পেসিফিক করে দিত যে রিঅ্যাকটেন্টের অ্যামাউন্ট ডিক্রিজ হয়, প্রোডাক্টের অ্যামাউন্ট ইনক্রিজ হয়। রিঅ্যাকটেন্ট ডিক্রিজ করে, প্রোডাক্ট ইনক্রিজ করে ফর দ্য টাইম বিং। কতটা ইনক্রিজ হয় কতটা ডিক্রিজ হয় সেটা রেট অফ রিঅ্যাকশন। আর এটাকে কি বলতেছো, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকশন প্রোডাক্ট, মানে ইনক্রিজ না ডিক্রিজ এটা মেনশন করলাম না, ইনক্রিজ ডিক্রিজ এরকম কিছু মেনশন করলাম না, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকশন অ্যান্ড প্রোডাক্ট, ইউনিট টাইমে রিঅ্যাকশনের কনসেন্ট্রেশন চেঞ্জ অ্যান্ড প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ, এটাই হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। এন্ড এই জন্য এটার ইউনিট হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, যার জন্য এটার ইউনিট হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার হচ্ছে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন, মোল পার লিটার হচ্ছে কনসেন্ট্রেশন এন্ড সেটা পার সেকেন্ড। তাহলে ইউনিট অফ রেট অফ রিঅ্যাকশন কি? মোল পার লিটার পার সেকেন্ড। ইউনিট অফ রেট অফ রিঅ্যাকশন ইজ মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার। এন্ড এটা এত বেশি এটা আছে যে হোয়াট ইজ রেট অফ রিঅ্যাকশন এতে আর হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেট অফ রিঅ্যাকশন এমসিকিউ তে অনেক বেশি আছে, অনেক বেশি আছে। হোয়াট ইজ রেট অফ রিঅ্যাকশন, হোয়াট ইজ রেট অফ রিঅ্যাকশন এতে অথবা ভেলোসিটি অফ রিঅ্যাকশন, and what is the unit of rate of reaction MCQ তে অনেক বেশি আছে। এখন তোমার ধরো এ রিঅ্যাকশন and B প্রোডাক্ট, কোন একটা রিঅ্যাকশন, সিম্বলি এ রিঅ্যাকশন বি প্রোডাক্ট, জাস্ট একটা রিঅ্যাকশনকে আমরা কনসিডার করে নিলাম। at t1 টাইম এরকমটা ধরলাম যে at t1 টাইম concentration of reactant is C1, অর্থাৎ T1 টাইমে রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন হচ্ছে T1 টাইমে, and T2 টাইমে সেই কনসেন্ট্রেশনটা হচ্ছে গিয়া C2। তাহলে T2 মাইনাস T1 এই টাইম ডিফারেন্সে কনসেন্ট্রেশন চেঞ্জ হবে C2 মাইনাস T1। তাহলে T2 মাইনাস T1 হলে C2 মাইনাস T1। T2 মাইনাস T1 টাকে বলা হয় DT, যদিও এটা কোথাও কোথাও ডেল্টা টি লেখা থাকবে, কোন কোন রাইটারের বইয়ে এটা ডেল্টা টি লেখা আছে, আবার কোন কোন রাইটার ডিটি লিখছে। তাহলে ডিটি টাইমের মধ্যে কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে মাইনাস ডিসি, ডিটি টাইমে কনসেন্ট্রেশন চেঞ্জ হবে মাইনাস ডিসি। এখন এটা মাইনাস ডিসি হবার কারণটা তুমি এখানে বলে দিবা। কারণটা হচ্ছে যে C1 ইজ হায়ার দেন C2। কারণটা বলে দেয়া কেন মাইনাস ডিসি হলো। মাইনাস ডিসি হবার কারণ হচ্ছে যে C1 এর ভ্যালু C2 এর চেয়ে বেশি হয়। কারণ রিঅ্যাকট্যান্টের মানে রিঅ্যাকট্যান্ট আগে ছিল C1 এখন C2, তাহলে রিঅ্যাকট্যান্টের অ্যামাউন্ট তো কমে। রিঅ্যাকট্যান্টের অ্যামাউন্ট তো কি হয়, রিঅ্যাকট্যান্টের অ্যামাউন্ট তো ডিক্রিজ হয়। তাহলে C1 টা গ্রেটার না, C1 যদি গ্রেটার হয়, হায়ার হয়, তাহলে তো এটা মাইনাস ডিসি আসবে। তাহলে সেখানে এটা ইউনিট টাইমে কি হবে, ইউনিট টাইমে তাহলে কি হবে, মাইনাস ডিসি আপন ডিটি, মাইনাস ডিসি আপন ডিটি। তাহলে পেলা কি মাইনাস ডিসি বাই ডিটি। কিপ দিস নোট, মাইনাস ডিসি বাই ডিটি, মাইনাস ডিসি বাই ডিটি, মাইনাস ডিসি বাই ডিটি। Once again, at T1 time, amount of বা concentration of product is x1, প্রোডাক্ট আমরা কনসিডার করে নিচ্ছি x1। তাহলে T2 টাইমে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট কনসিডার করে নিব x2। তাহলে এখানেও T2 মাইনাস T1 টাইমে কনসেন্ট্রেশন অফ চেঞ্জ হবে x2 মাইনাস x1। তাহলে এটা যদি DT হয় তাহলে DT টাইমে এই চেঞ্জটা হবে dx, তবে dx পজিটিভ হবে। DC নেগেটিভ কিন্তু dx পজিটিভ হবে, কারণ প্রোডাক্ট ইনক্রিজ হয়, প্রোডাক্ট ইনক্রিজ হয়। তাইলে ওইটাই ইউনিট টাইমে কি হবে, dx বাই dt। কিপ নোট, একটা হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি আর একটা হচ্ছে dx বাই dt।
একটা হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি আর একটা হচ্ছে ডিএক্স বাই ডিটি। তাহলে হেয়ার এই মাইনাস ডিসি বাই ডিটি অর ডিএক্স বাই ডিটি এরাই হলো রেট। তার মানে রেট ক্যান বি মাইনাস ডিসি বাই ডিটি, রেট ক্যান বি ডিএক্স বাই ডিটি। রিঅ্যাক্টেন্টের রেসপেক্টে হলে মাইনাস ডিসি বাই ডিটি আর প্রোডাক্টের রেসপেক্টে হলে ডিএক্স বাই ডিটি। তাহলে মাইনাস ডিসি বাই ডিটি অথবা ডিএক্স বাই ডিটি হচ্ছে রেট অফ রিঅ্যাকশন, মাইনাস ডিসি বাই ডিটি অর ডিএক্স বাই ডিটি হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। কিভাবে আসছে দিস ওয়েতে। এখন এইটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, রেট অফ রিঅ্যাকশনের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম রিঅ্যাকশন, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্রোডাক্ট, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম রিঅ্যাকশন প্রোডাক্ট। তাহলে রিঅ্যাকশন ডিক্রিজ হচ্ছে, প্রোডাক্ট ইনক্রিজ হচ্ছে। তাহলে প্রোডাক্টের যে লাইন সেখানে কার্ভ ড্র করলে স্লপ হবে মাইনাস ডিসি বাই ডিটি, স্লপ হবে ডিএক্স বাই ডিটি। আর যদি রিঅ্যাকটেন্টের যেটা ওখানে স্লপ করো তাহলে স্লপ হবে মাইনাস ডিসি বাই ডিটি। এটাই হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অফ রেট অফ রিঅ্যাকশন। অনেক সময় রেট অফ রিঅ্যাকশনের এক্সপ্লেনেশন চাইবে, বলবে কি এক্সপ্লেইন রেট অফ রিঅ্যাকশন উইথ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এক্সপ্লেইন রেট অফ রিঅ্যাকশন উইথ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে রেট অফ রিঅ্যাকশনের ডেফিনেশন দিতে হবে, ডিসি ডিটি দেখাইতে হবে, ডিএক্স বাই ডিটি দেখাতে হবে, দেন গ্রাফটাকে রিপ্রেজেন্ট করতে হবে। রিমেম্বার দিস। তো এটা সো সিম্পল ছিল। নাও তুমি বলবা যে উই নো যে সেটা হচ্ছে যে ডিএক্স বাই ডিটি যেটা রেট অফ রিঅ্যাকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন। dx by dt is directly proportional to the concentration. তোমরা জানো যে রেট অফ রিঅ্যাকশন কনসেন্ট্রেশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, রেট অফ রিঅ্যাকশন ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন, রেট অফ রিঅ্যাকশন কনসেন্ট্রেশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। অর্থাৎ কনসেন্ট্রেশন যত বেশি হবে রেট অফ রিঅ্যাকশন তত মোর হবে। তাহলে dx by dt is equal to পাবো kc, dx by dt is equal to পাবো kc। এখন if c is equal to 1 molar, if c এর ভ্যালু 1, if c is equal to 1 molar, তাহলে dx by dt is equal to k, তাহলে dx by dt is equal to k। যেমনি এটা মনে রাখবা তেমনি এটাও মনে রাখবা, এটাও মেমোরিতে রাখো, এটাও মেমোরিতে রাখো। এমনকি এটা যদি মাইনাস ডিসি বাই ডিটি দিয়ে এক্সপ্রেস করতা তাহলে এটা হইতো মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু কেসি। এই ছোট ছোট ইকুয়েশন গুলো কাজে লাগবে, এই ছোট ছোট ইকুয়েশন গুলোই কাজে লাগবে, এই ছোট ছোট ইকুয়েশন গুলো মনে রাখবা, কাজে লাগবে। তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কেসি অথবা মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু কেসি, আবার ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু কে, কিন্তু কন্ডিশন হচ্ছে সি ইজ ইকুয়াল টু 1 মোলার। সি যদি সি এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা। আর এখানে কেটাকে বলবা হচ্ছে রেট কনস্ট্যান্ট। কে সম্পর্কে আইডিয়া রাখতে হবে, কে নিয়ে কে এখানে কিন্তু বলো স্যার কে এর কোনো ফিক্সড ভ্যালু নাই। হ্যাঁ এটাই আসতেছিলাম আমি, এই কথাটা আমি কেবলই বলতেছিলাম। শোনো এইখানকার কে অন্য সব কে এর মতো না, এইখানকার কেটাকে আমি কি বলবো জানো, এই কেটা এখানে কি রেট কনস্ট্যান্ট, এটা হচ্ছে এখানে কি হিসেবে আসতেছে রেট কনস্ট্যান্ট হিসেবে, এটা এখানে আসতেছে রেট কনস্ট্যান্ট হিসেবে।
তবে এইটা এমন কনস্ট্যান্ট না যে আর এর ভ্যালু যেমন 8.316 বা 314 এরকম কনস্ট্যান্ট না। এটা হচ্ছে কেমন কনস্ট্যান্ট আমি বলি। মনে করো একটা মোটরসাইকেল তোমার হচ্ছে চলতেছে, একটা মোটরসাইকেল চলতেছে এবং সে মনে করো 80 কিলোমিটার পার আওয়ারে বা 100 কিলোমিটার পার আওয়ারে কনস্ট্যান্ট চলতেছে, সেটা মোটরসাইকেলের জন্য কনস্ট্যান্ট। আবার একটা বাস চলতেছে 80 কিলোমিটার পার আওয়ারে, সেটা বাসের জন্য 80 কিলোমিটার কনস্ট্যান্ট। আবার একটা ধরো তোমার আর কি জিনিস আছে, রিক্সা চলতেছে ধরো 40 কিলোমিটার পার আওয়ারে, তাহলে সেটা রিক্সার জন্য কনস্ট্যান্ট। মানে এইরকম যে কে হচ্ছে রেট কনস্ট্যান্ট, কিন্তু এইটা প্রত্যেক রিঅ্যাকশনের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল। রেট কনস্ট্যান্টটা সব রিঅ্যাকশনের কি ডিফারেন্ট, অর্থাৎ এক একটা রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট এক এক রকম। তাহলে এই জন্য এটার জন্য কোনো আলাদা ভ্যালু নাই বা আলাদা ভ্যালু মুখস্থ করবে না। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কেটা তোমার কি করবে, এখন থেকে ভ্যালোসিটি বা রেটকে রিপ্রেজেন্ট করবে। মানে কি, মানে হচ্ছে মনে করো যে তুমি প্রমাণ করতে চাচ্ছ যে একটা রিঅ্যাকশন ভ্যালোসিটি ডাবল হয়ে যায়। মনে করো তুমি প্রুফ করবা যে কোন একটা রিঅ্যাকশনের ভ্যালোসিটি ডাবল হয়ে যায়, কোন একটা রিঅ্যাকশনের ভ্যালোসিটি ডাবল হয়ে যায়। অর্থাৎ মনে করো একটা রিঅ্যাকশনের ভ্যালোসিটি k1 ছিল, এখন একটা রিঅ্যাকশনের ভ্যালোসিটি k2 হয়েছে। তাহলে যদি এমন হয় যে 2k1 equal to k2, যদি এমন হয় যে 2k1 equal to k2 প্রমাণ হয় কোনোভাবে, তাইলে তুমি প্রমাণ করতে পারছো যে কি প্রমাণ করতে পারছো, কি প্রুফ করতে পারছো যে রেট অফ রিঅ্যাকশন আগের চেয়ে ডাবল হয়ে গেছে, আগের চেয়ে কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। তার মানে হচ্ছে যে কোন একটা রিঅ্যাকশনের ভ্যালোসিটি কম না বেশি, কোন একটা রিঅ্যাকশনের ভ্যালোসিটি বাড়লো না কমলো, বাড়বে না কমবে, সেটা মানে কে দিয়ে ডিটারমিন করবো আমরা। সেটা ইকুয়েশনে, ওই ইকুয়েশনে কোন ইকুয়েশনে কেটা থাকবে তার পক্ষ হয়ে, রেট অফ রিঅ্যাকশনের পক্ষে, রেট অফ রিঅ্যাকশনের ফরে থাকবে সে। অর্থাৎ ইকুয়েশনের মধ্যে কে থাকবে, মানে কোন টার্মটা থাকবে সেটা হলো কে, এবং কেটাই হচ্ছে কিসের রিপ্রেজেন্টেশনে আসবে, কাকে রিপ্রেজেন্ট করবে, রেট অফ রিঅ্যাকশনকে সে রিপ্রেজেন্ট করবে। কারণটা কি, কারণ সেও তো একটা রেট অফ রিঅ্যাকশন, কেটাও তো একটা রেট অফ রিঅ্যাকশন, তাহলে কেটাও একটা রেট অফ রিঅ্যাকশন। তাহলে কে এখন থেকে রেটের পক্ষ হয়ে আসবে, রেট কনস্ট্যান্ট সে, কিন্তু সেই হচ্ছে রেট অফ রিঅ্যাকশনকে রিপ্রেজেন্ট করবে। কেটা হারায় যাবে না, এই কেটাই আমাদের সাথে থাকবে এখন। ছোট ছোট ইকুয়েশন এগুলা কিন্তু মনে রাখতে হবে। মনে করো তোমাকে সাপোজ এরকম বললাম আমি যে at 15 সেকেন্ড concentration of reactant is 0.1 mole per liter, and at 30 seconds it is 0.05 mole per liter. Calculate rate of reaction. Calculate rate of reaction. Calculate the rate of reaction. তাহলে তুমি খুব করে মনে করে ফেলবা যে এটা রিঅ্যাকটেন্টের রেসপেক্টে, সো মাইনাস ডিসি বাই ডিটি। এটা রিঅ্যাকটেন্টের রেসপেক্টে, সো এটা মাইনাস ডিসি বাই ডিটি। তো মাইনাস ডিসি বাই ডিটি যদি হয় তাহলে এই তো মাইনাস ডিসির মানে কি, ডিসি মানে C2 মাইনাস C1, ডিসি মানে কি C2 মাইনাস C1, আর C2 মাইনাস ডিটি কি C2 মাইনাস C1। এখানে মাইনাস C2 এর ভ্যালু 0.05 মাইনাস C1 এর ভ্যালু 0.1 ডিভাইড C2 এর ভ্যালু 30, C1 এর ভ্যালু 15।
ভিতরে নেগেটিভ আসবে, কিন্তু আগে মাইনাস থাকাতে পজিটিভ হয়ে যাবে 0.05, আর নিচে হবে 15, এটা আসবে 3.33 10 ইনভার্স 3, আর ইউনিট কি হবে? মোল পার লিটার পার সেকেন্ড। ইউনিট কি হবে? মোল পার লিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য অ্যান্সার। এন্ড এটা মুখস্থ কেন? এটা আসছে পরীক্ষায়। স্যার মাইনাসটা কেন হলো আরেকবার বলেন তো। মাইনাসের বিষয়টা হচ্ছে যে এই মাইনাস বাই ডিসি বাই ডিটি যেটা, সেটা আসছে কোথা থেকে তখন? কারণ আমরা C2 মাইনাস C1 দিয়ে ডিসি বানাইছি, C2 মাইনাস C1 থেকে ডিসি তে আসছিলাম। তো C1 এর ভ্যালু যেহেতু বেশি C2 এর চেয়ে, তাই C2 মাইনাস C1 টা মাইনাস ডিসি হয়েছিল। ওইটা হচ্ছে মাইনাস হওয়ার কারণ, এই মাইনাস হওয়ার সেই কারণ। আর C2 এর ভ্যালু বসালে, C1 এর ভ্যালু বসালে মাইনাস আসবে, আমরা জানতাম, এই কারণে আগেই মাইনাস আছে। মাইনাসে মাইনাসের পরে কি হয়ে যাবে? প্লাস। কারণ রেট অফ রিঅ্যাকশন তো নেগেটিভ হবে না, রেট অফ রিঅ্যাকশন তো নেগেটিভ হবে না, ভ্যালু তো নেগেটিভ হবে না। এক্সপ্রেশন নেগেটিভ হইতে পারে, কিন্তু ভ্যালু তো নেগেটিভ হবে না। তো ভ্যালু হচ্ছে 3.33 10 ইনভার্স 3 মোল পার লিটার পার সেকেন্ড। তো এই টাইপের ছোট ছোট ম্যাথমেটিক্যাল প্রবলেম এমসিকিউ সিকিউ দুইটাতেই দিতে পারে, সিকিউ দিতে পারে, এমসিকিউ দিতে পারে। এবার যাব হচ্ছে কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ রেট অফ রিঅ্যাকশন। Controlling factors of rate of reaction, affecting factor of rate of reaction, affecting factor of rate of reaction, controlling factors of rate of reaction. Rate of reaction এর controlling factors গুলো কি কি? Number 1 temperature, number 2 pressure, number 3 concentration, number 4 catalyst, and number 5 হইতেছে সারফেস এরিয়া। সারফেস এরিয়া, তো সারফেস এরিয়াটারে অনেক জায়গায় লেখা আছে পার্টিকেল সাইজ, কেউ লিখছে সারফেস এরিয়া, কেউ লিখছে পার্টিকেল সাইজ। তাহলে এই হচ্ছে গিয়ে কন্ট্রোলিং ফ্যাক্টর অফ রেট অফ রিঅ্যাকশন। এগুলো হচ্ছে রেট অফ রিঅ্যাকশনের কন্ট্রোলিং ফ্যাক্টর: টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন, ক্যাটালিস্ট, সারফেস এরিয়া। অথবা কেউ লিখছে সারফেস এরিয়া, কেউ লিখছে পার্টিকেল সাইজ। So these are the controlling factors of rate of reaction. তো এই কন্ট্রোলিং ফ্যাক্টর নিয়ে এখন আমরা ডিসকাস করব। টেম্পারেচার, টেম্পারেচার এফেক্ট কি, প্রেসার এফেক্ট কি, কনসেন্ট্রেশন এফেক্ট কি, ক্যাটালিস্টের এফেক্ট কি, সারফেস এরিয়ার এফেক্ট কি। তো এই এফেক্টের মধ্যে শুরু করব টেম্পারেচার এফেক্ট দিয়ে। স্টার্ট করব হচ্ছে টেম্পারেচার এফেক্ট দিয়ে। What is the effect of temperature on rate of reaction? What is the effect of temperature on rate of reaction? এটা কোশ্চেন করতে পারে, অথবা তোমাকে বলেই দিতে পারে যে why rate of reaction increase with increasing temperature. তোমাকে বলতে পারে যে what is the effect of temperature on rate of reaction, অথবা তোমাকে বলতে পারে যে why rate of reaction increases with increasing temperature. যেটাই হোক তুমি কি বলবা? অর্থাৎ তোমার ডিসিশন হচ্ছে যে রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার। টেম্পারেচার তুমি এটা জানো, বা তুমি এটা ফার্স্টে মেনশন করে নিবা যে রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার। রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার, এটাকে এক্সপ্লেন করবা তোমরা
এটা যে তোমরা এক্সপ্লেইন করবা সেই এক্সপ্লেনেশনের জায়গায় আসো, একটু এই কথাটা মনে রেখো যে ইনক্রিজিং টেম্পারেচার এইভাবে কথাটা এবার মনে রেখো, ইনক্রিজিং টেম্পারেচার ইনক্রিজেস কাইনেটিক এনার্জি। Increasing temperature increases kinetic energy. Increasing kinetic energy increases collision. তার মানে টেম্পারেচার ইনক্রিজ করলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয়, কাইনেটিক এনার্জি ইনক্রিজ হলে কলিশন ইনক্রিজ হয়, ইনক্রিজেস কলিশন। ইনক্রিজিং কলিশন, আবার বলতেছে যে কলিশন যদি বাড়ে তাহলে কি ইনক্রিজ হয়? ইনক্রিজেস বন্ড ব্রেকিং। আর যত বেশি কলিশন তত বেশি বন্ড ব্রেক করে। তার মানে যত টেম্পারেচার তত বেশি কাইনেটিক এনার্জি, যত বেশি কাইনেটিক এনার্জি তত বেশি কলিশন, যত বেশি কলিশন তত বন্ড ব্রেক করবে। আর রিঅ্যাকশন মানে বন্ড ব্রেকিং। রিঅ্যাকশন ফাস্ট না স্লো, রিঅ্যাকশন ফাস্ট হবে না স্লো হবে এটা কিন্তু ডিপেন্ড করে বন্ড ব্রেকিং এর উপরে, নট দ্যাট অফ ফর্মিং এর উপর। রেট অফ রিঅ্যাকশন কিন্তু বন্ড ব্রেকিং এর উপর ডিপেন্ড করে, ফর্মিং এর উপরে না। তো যত বেশি বন্ড ব্রেক করবে রেট অফ রিঅ্যাকশন তত বেশি হবে, রেট অফ রিঅ্যাকশন তত বেশি হবে। তো এই হচ্ছে তোমার এক্সপ্লেনেশন যে রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার। কেন? কারণ টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে বন্ড ব্রেকিংটা ইনক্রিজ হয়। 2 মার্ক দিয়ে এটা অনেক বেশি আছে, 2 মার্ক দেয় এবং এটা খুব বেশি দেয়। এখন একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু আছে, সেটা হলো উইথ ইনক্রিজিং 10 ডিগ্রি সেলসিয়াস rate of reaction become double. With increasing 10 degree Celsius rate of reaction become double. আমরা যদি বলি যে with increasing how many degree Celsius বা how many temperature, how much temperature rate of reaction become double, তুমি বলবা অ্যানসারে পাবা 10 ডিগ্রি সেলসিয়াস। আর আমি যদি বলি যে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজের সাথে রেট অফ রিঅ্যাকশন কি হয়, তাহলে অপশনে পাবা ডাবল। তাহলে ভাইস ভার্সা, একটা রেট অফ রিঅ্যাকশন কি হয়ে যাবে, যা আছে এখন মনে করো কোন একটা রেট অফ রিঅ্যাকশন এখন যা সেটা থেকে ডাবল হয়ে যাবে তুমি যদি টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াও। অর্থাৎ তুমি যদি 25 ডিগ্রি সেলসিয়াসে তোমরা একটা রিঅ্যাকশন করতেছো, ওই রিঅ্যাকশনটা যদি 35 ডিগ্রি সেলসিয়াসে করো তাহলে রেট অফ রিঅ্যাকশন আগের চেয়ে ডাবল হবে, ভেলোসিটি ডাবল হয়ে যাবে, ভেলোসিটিটা ডাবল হয়ে যাবে। ভেলোসিটি ডাবল হয়ে যাবে, রিমেম্বার। তো এই যে এটা ডাবল হয়, মানে এটা যদি ডাবল হয়, এই ডাবল হওয়ার একটা ইকুয়েশন আছে, এই ডাবল হওয়ার ব্যাপারটা নিয়ে একটা ইকুয়েশন আছে, এই ডাবল হওয়ার বিষয় নিয়ে একটা ইকুয়েশন আছে, এই ডাবল হওয়াটা নিয়ে একটা ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনটা হচ্ছে k is equal to a into e to the power minus ea by rt। অর্থাৎ এই ইকুয়েশনটার কারণে বা এই ইকুয়েশনটাই হচ্ছে রেফারেন্স। এই যে কথাটা তুমি বললা, এই যে কথাটা বললা সেটা এর রেফারেন্স, এই ইকুয়েশনের রেফারেন্স, and it is Arrhenius equation। It is Arrhenius equation। It is Arrhenius equation। এই ইকুয়েশনের নাম হচ্ছে Arrhenius equation। রিমেম্বার, এই ইকুয়েশনটা হচ্ছে Arrhenius equation, Arrhenius equation মনে রেখো, এটা হচ্ছে Arrhenius equation।
যেখানটায় কে ইকুয়াল টু হলো রেট কনস্ট্যান্ট, কে ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট, ই এ যেটা আছে ই এ এটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি। ই এ এটা দিয়ে বোঝাচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ই এ দিয়ে বোঝাচ্ছে এনার্জি, তবে সেটা অ্যাক্টিভেশন এনার্জি বলে। অ্যাক্টিভেশন এনার্জি কি সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, শুধু অ্যাডভান্স বলতেছি। অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে বলা হয়ে থাকে যে এটা হচ্ছে একটা রিকোয়ার্ড এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে একটা রিকোয়ার্ড এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে কোয়ালিফাইং এনার্জি। শর্ট করে বলি, নেক্সট দিন এটা নিয়ে আরো ডিটেলসে বলবো। মনে করো তুমি বুয়েটে এক্সাম দিতে গেলে এ প্লাস পাওয়া লাগবে, বুয়েটে এক্সাম দিতে হলে এ প্লাস পাওয়া লাগবে, চান্স পাওয়ার কথা পরে। ওই এ প্লাসটা হচ্ছে গিয়ে মানে ওই যে এই যে মিনিমাম রিকোয়ারমেন্টটা, এইটার নামই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। আরো চমৎকার করে নেক্সট দিন বুঝাবো। আর যেটা আছে আর, এটা হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট। আর টি যেটা আছে এটাকে বলা হয় কেলভিন টেম্পারেচার। তাহলে কিছুই বাকি নাই। তোমরা ভাবতেছো স্যার এ দিয়ে কিছু বললেন না কেন, এ দিয়ে কিছু বললেন না কেন? এটা হচ্ছে আরহেনিয়াস কনস্ট্যান্ট, এটা হচ্ছে আরহেনিয়াস কনস্ট্যান্ট। তাহলে এখানে হয়েছে কি জানো, এই কে কে এখানে কি হিসেবে আসছে, কার হয়ে আসছে? তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম না যে কেটা কার হয়ে কাজ করবে, রেটের কাজ করবে। কে কার কাজ করবে জানো? রেট অফ রিঅ্যাকশনের কাজ করবে। তো কেটা যেহেতু এখানে রেট অফ রিঅ্যাকশন কি রিপ্রেজেন্ট করতেছে, কে নিজেই রেট অফ রিঅ্যাকশন কি রিপ্রেজেন্ট করতেছে, কে নিজেই রেট অফ রিঅ্যাকশন কি রিপ্রেজেন্ট করতেছে। তখন কি হয়েছে জানো, এই ইকুয়েশনটা যখন এস্টাবলিশ হয়েছে, ওই ইকুয়েশনে তো অলরেডি কে আছে, তাইলে কনস্ট্যান্ট ধরা লাগবে না একটা? এই কনস্ট্যান্ট ধরতে যায় তখন এ ধরা হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে, আর কিছু না। তার মানে হচ্ছে এর ভিতরে আবার একটু বলি, এই পুরো জিনিসটা, এই যে পুরাটা, এই পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা মিলে হলো অ্যাক্টিভেটেড মলিকিউলস বলে। এই পুরো জিনিসটা একসাথে হচ্ছে, এই টোটালটা হলো একসাথে অ্যাক্টিভেটেড মলিকিউল। এই টোটালটা হচ্ছে অ্যাক্টিভেটেড মলিকিউল। অ্যাক্টিভেটেড মলিকিউলস মানে কি? তাহলে তুমি ওই যে বুয়েটের কথা চিন্তা করো, যেটা এক্সাম্পল দিলাম। অ্যাক্টিভেটেড মলিকিউলস কারা? যারা এ প্লাস পাইছে, যারা বুয়েটে পরীক্ষা দিতে পারবে। তাহলে অ্যাক্টিভেটেড মলিকিউলস কারা? যারা অ্যাক্টিভেশন এনার্জি কি করতে পারছে, গেইন করতে পারছে। যারা অ্যাক্টিভেশন এনার্জি গেইন করতে পারছে, অর্থাৎ তারা এখন কোয়ালিফাইড, তারা এখন প্রোডাক্টে যাওয়ার জন্য রেডি, তারা এখন কোয়ালিফাইড, এরাই হচ্ছে অ্যাক্টিভেটেড মলিকিউল। তার মানে কোন রিঅ্যাকটেন্ট প্রোডাক্টে যাইতে পারবে না অ্যাক্টিভেটেড না হয়ে, কোন রিঅ্যাকটেন্ট প্রোডাক্টে যেতে পারবে না অ্যাক্টিভেটেড না হয়ে। তাহলে যারা অ্যাক্টিভেটেড হয় তারাই প্রোডাক্টে যেতে পারে। তাহলে এখানে কথাটা কি দাঁড়ালো, যদি এটা কনস্ট্যান্ট হয় বা এটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কি হলো দেখো তো, রেট অফ রিঅ্যাকশন, যদি এটা রেট কনস্ট্যান্ট, কিন্তু এটাকে এখন আর রেট কনস্ট্যান্ট বলি না, বলি রেট অফ রিঅ্যাকশন। রেট অফ রিঅ্যাকশন is directly proportional to the activated molecule. Rate of reaction is directly proportional to the activated molecule. অর্থাৎ যত বেশি অ্যাক্টিভেটেড মলিকিউল তত বেশি রেট, যত বেশি অ্যাক্টিভেটেড মলিকিউল তত বেশি রেট। এতক্ষণ তো তাই বুঝাচ্ছি, অ্যাক্টিভেটেড মলিকিউল যত বেশি হবে রেট অফ রিঅ্যাকশনও তত বেশি হবে। এইটা হচ্ছে সেই রিলেশন যেটাকে বলা হয় আরহেনিয়াস ইকুয়েশন, আর এটাকে বলে আরহেনিয়াস ইকুয়েশন। তো আরহেনিয়াস ইকুয়েশনটা কি সেটা জানতে পারলাম, ঠিক না? এটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন। আর এই অংশের সবচেয়ে পপুলার হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন। জিজ্ঞাসা করবে হুইচ অফ দ্য ফলোইং ইজ আরহেনিয়াস ইকুয়েশন, জিজ্ঞাসা করবে এমসিকিউ তে। এখন আমরা এটা প্রুফ করব, এই যে এটা প্রুফ করব এখন। লেট ইএ ইকুয়াল টু 50 কিলোজুল পার মোল।
মানে আমরা অ্যাক্টিভেশন এনার্জি ধরে নিয়েছি 50 কিলোজুল পার মোল, জাস্ট প্রমাণ করার জন্য, প্রুফ করার জন্য। অ্যাক্টিভেশন এনার্জি 50 কিলোজুল পার মোল, লেট গিভেন, তুমি মনে করো আমরা দিয়ে দিচ্ছি, লেট ইট গিভেন যে অ্যাক্টিভেশন এনার্জি 50 কিলোজুল পার মোল। অ্যাক্টিভেশন এনার্জি 50 কিলোজুল পার মোল। নাও at 25 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াসে e to the power minus EA by RT, e to the power minus EA by RT, তার মানে কি, কিসের ভ্যালু এটা, কিসের ভ্যালু এটা, EA e to the power minus EA by RT মানে কি, অ্যাক্টিভেটেড মলিকিউল। স্যার ইয়ে কি সবসময় আমরা 50 কিলোজুল ধরবো? না না না, এটা আমরা যা বলে দিব সেটা ধরবো। আচ্ছা আচ্ছা, আমরা তো বলে দিব যে ইএ কত, তাহলে ইএ হলো 50 কিলোজুল পার মোল। এখন 25 ডিগ্রি সেলসিয়াসে অ্যাক্টিভেটেড মলিকিউল এটা না, এই যে এটা অ্যাক্টিভেটেড মলিকিউল, এর ভ্যালু বের করব। এটা ইজ ইকুয়াল টু তখন e to the power minus 50,000 by 8.314 into 298। একটু বলি যেটা, সেটা হলো এই 50 ছিল কিলোজুল পার মোলে, 50টা দেওয়া আছে কিলোজুল পার মোলে বা দেয়া থাকবে কিলোজুল পার মোলে, কিন্তু এখানে ইউজ করা লাগবে জুল, এখানে ইউজ করতে হবে জুলে, কারণ আর এর ভ্যালুটা জুলে, আর এর ভ্যালু জুল, আর এর ভ্যালু আছে জুলে, সেই কারণে অ্যাক্টিভেশন এনার্জি ওকে আনতে হবে জুলে। তাহলে এখানে আমি 50 কিলোজুল দিচ্ছি, কিন্তু এটা 50,000 জুল, আর এর ভ্যালু হলো 8.316, আর টি এর ভ্যালু 298, কারণ 25 ডিগ্রি সেলসিয়াসে 298 কেলভিন, কেলভিন স্কেলে নিতে হবে 273 অ্যাড করে। এইটা হচ্ছে ই টু দি পাওয়ার, এটা হচ্ছে ই টু দি পাওয়ার। এখন এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আসবে হচ্ছে 1.7 10 ইনভার্স 9, 1.71 10 ইনভার্স 9 আসবে, এর ভ্যালু আসবে 1.71 10 ইনভার্স 9। ক্যালকুলেটরে এটা মিলিয়ে নিও। ই আসবে কি করে ক্যালকুলেটরে, সেটা হচ্ছে দেখবা শিফট দিয়ে লন এ চাপ দিবা, শিফট দিয়ে লন, শিফট লন, শিফট লন দিবা, তারপর ব্র্যাকেট দিবা, শিফট লন দিলে ই শো করবে, ই শো করলে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দেওয়ার পরে মাইনাস এত বাই এত দিয়ে দিবা, দিলে এটা আসবে অ্যানসার 1.71 10 ইনভার্স 9। এই 1.71 10 ইনভার্স 9 কে আমরা 17 বাই 10 টু দি পাওয়ার 10 লিখব। এখন এটা কেমনে লিখছি সেটা একটু বলি। 17 বাই 10 টু দি পাওয়ার 10, 17 বাই 10 টু দি পাওয়ার 10 টা কেমনে করছি জানো, এটাকে 10 ইনভার্স 10 বানাইছিলাম, 10 ইনভার্স 9 আছে না, এটা 10 ইনভার্স 10 করছি, তো এটাকে যদি 10 ইনভার্স 10 করি তাহলে কি 1.7 আছে, এটাকে বানাইতে হবে 17, এটাকে বানাইছি 17, তার মানে এটা 10 দিয়ে মাল্টিপ্লাই, এটাকে 10 দিয়ে ডিভাইড করছি, জাস্ট একটু মানে এটাকে বেটার এক্সপ্রেশন দেওয়ার জন্য, আর কিছু না, জাস্ট একটু বেটার এক্সপ্রেশন দেওয়ার জন্য। তখন এটা কি হয়ে গেছে, 17.1 আসছিল, 17.1 ছিল, 1টা লিখি নাই, মনে করো লেখলা তুমি, তাহলে 17.1 বাই 10 টু দি পাওয়ার 10, 17.1 বাই 10 টু দি পাওয়ার 10, এইটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসে এই ভ্যালুটা পেলা। তার মানে কি, এটা দিয়ে কি বুঝাইতেছে যে এতটা মলিকিউলের মধ্যে এতটা মলিকিউল কি হয়েছে, অ্যাক্টিভেট হয়েছে, বুঝো নাই কথাটা, মানে মোট মলিকিউল অতটা, তার মধ্যে ওই 17টা অ্যাক্টিভেট হয়েছে, টোটাল মলিকিউল এই কয়টা, তার থেকে 17টা কি হয়েছে, অ্যাক্টিভেট হয়েছে, তার থেকে 17টা কি হয়েছে, অ্যাক্টিভেট হয়েছে, কতটা বেড়েছে রে, 25 ডিগ্রিতে। আচ্ছা, again at 35 ডিগ্রি সেলসিয়াস, এখন আমরা করব 10 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে, অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াসে, 35 ডিগ্রি সেলসিয়াসে করলে আবার e to the power minus EA by RT is equal to পাবো e to the power
বা নিচে নিচে লিখি ইজ ইকুয়াল টু পাবো ই টু দি পাওয়ার মাইনাস সেই একই 50,000 8.314 ইন্টু শুধু টি এর ভ্যালুটা 35 ডিগ্রি সেলসিয়াসে কেলভিনে 308 হয়ে যাবে, কেলভিনে সেটা 308 হবে, এটা 298 ওটা 308 করলে এটা পাবো 3.33 10 ইনভার্স 9 পাবো হচ্ছে 3.33 10 ইনভার্স 9। এখন এই 3.33 10 ইনভার্স 9টাকে আমরা এইটার মতো করে করলে নিচে 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 10 আর উপরে হচ্ছে 33.3। 25 ডিগ্রি সেলসিয়াসে কয়টা মলিকিউল অ্যাক্টিভেটেড ছিল? 17টা। 35 ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার পরে কয়টা অ্যাক্টিভেট হয়েছে? 33.3টা। আগে ছিল 17.1টা, এখন হলো 33.3টা। তার মানে কি আগে থেকে ডাবল হয়ে গেছে না? মানে ডাবল মানে তো একেবারে অ্যাকুরেট ডাবল না, ডাবলই তো প্রায় 17 এর ডাবল 34 হওয়ার কথা ছিল, কিন্তু হিসেবে 34 আসে নাই, বাট ক্লোজ টু 34 হয়েছে। তাহলে কি প্রমাণ হইল? কি প্রুফ হইল? 25 ডিগ্রি সেলসিয়াসে যদি 17টা মলিকিউল অ্যাক্টিভেট হয়, 35 ডিগ্রি সেলসিয়াসে তার ডাবল অ্যাক্টিভেট হইতেছে, তো ডাবল অ্যাক্টিভেট হলে তো ডাবলই হবে রেট অফ রিঅ্যাকশন। অ্যাক্টিভেট মলিকিউল ডাবল হলে রেট অফ রিঅ্যাকশনও ডাবল হবে, অ্যাক্টিভেটেড মলিকিউল ডাবল হলে রেট অফ রিঅ্যাকশনও কি হবে? ডাবল হবে। তো দ্যাট এটা প্রুভেন যে 10 ডিগ্রি সেলসিয়াসে কি হবে? রেট অফ রিঅ্যাকশন ডাবল হবে। রেট অফ রিঅ্যাকশন কি হবে? ডাবল হবে। তো যদি তোমাকে প্রুফ করতে বলে দিস ওয়েতে প্রুফ করে দিয়ে আসবে, দিস ওয়েতে প্রুফ করে দিবা, ব্যাস, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তো এটা জেনে রাখলা, হ্যাঁ, এটা জেনে নিলা। এটা কিন্তু অনেকে পড়ায় না, এটা এটা অনেকে অ্যাভয়েড করে যায়, এবং এটা অনেক বইয়ের মধ্যেও নাই। তোমরা দেখবা যে তোমাদের বইয়েই নাই এটা। ওকে, আচ্ছা, এখন আসো যে আরহেনিয়াস যে ইকুয়েশনটা দেখছো না, আরহেনিয়াস ইকুয়েশন আবার লিখতেছি আমি, k is equal to e to the power k is equal to a into e to the power minus a by rt। এটাই তো আরহেনিয়াস ইকুয়েশন, যে k ইকুয়াল a into e to the power minus a by rt। আচ্ছা, আমি একটু ল্যাপটপের স্ক্রিনটা একটু হালকা দেখে আসি। এখন আর এই ল্যাপটপের স্ক্রিন তো ধরো আমার সামনে থাকে না, এই কারণে অফিস রুমে আসলাম একটু। দুইজন ডিসকানেক্ট হয়েছে, তো দেখলাম কে কে ডিসকানেক্ট হয়েছে। আবির কানেক্টেড আছো, ইশিকা কানেক্টেড আছো, আনিলা কানেক্টেড, অর্পিতা কানেক্টেড, জাভেদ কানেক্টেড, সাফিন কানেক্টেড, মাস্তাফি কানেক্টেড। ডিসকানেক্ট হইলো কে? ও ইয়ে ছিল, মাহি ছিল, আর কে ছিল? আচ্ছা ঠিক আছে, একবার দেখে গেলাম। এখন অবশ্য কি মানে একটু কনফিডেন্স পাওয়া যায়। আমি যদিও ল্যাপটপ দেখি না, মানে ল্যাপটপ আমার ইয়েতে অফিস রুমে, আর ক্লাস নিতেছি এখানে ডিরেক্ট, কিন্তু একটু কয়েকদিন ধরে ক্লাস নিতে নিতে মোটামুটি আমি কনফিডেন্ট যে ক্লাসের যে ইয়েটা লুকটা সেটা মনে হয় না এখন আর ইয়ে হয়, ফ্ল্যাকচুয়েট করে অথবা প্রবলেম হয়। হ্যাঁ, এখন তো একদম আমার কাছে যেটা আমি যে গত 2-3 দিন ধরে যে ক্লাস নিতেছি না, একদম স্থির থাকে, মানে যেভাবে আছে সারাক্ষণ এইভাবেই থাকে অনেকটা, ঠিক না? কারণ জাভেদ, প্রাণন, সাফিন, স্যার প্রাণব প্লিজ অডিও স্যার, ঠিক মারছে। ক্লিয়ার ক্লিয়ার দেখা যায়। স্যার প্রাণবের অডিও তো অফ হ্যাঁ, মেবি। আচ্ছা যাই হোক, অসুবিধা নাই। মানে আমি যেটা বলতেছি যে মানে আগে যেমন আমার ল্যাপটপটা কেন আমি আমার চোখের সামনে রাখতাম, এই জন্যই রাখতাম যে যদি মনে করো ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যায়, তাহলে যেন আমি আবার হয়তো রিফ্রেশ দিই বা কিছু একটা করি, মানে ট্রাস্ট থাকতো না যে ভিডিও কোয়ালিটি কি একরকম থাকে কিনা। কিন্তু এটা এখন এখানে মনে করো সেট আপটা যা দিচ্ছি, তাতে গত 3-4 দিনের এক্সপিরিয়েন্স বলে যে ভিডিও কোয়ালিটি মানে তোমার মানে ট্রাস্টেবল হয়েছে আর কি।
ওকে, সো আর্মিনিয়াস ইকুয়েশন এটা, আর্মিনিয়াস ইকুয়েশন হচ্ছে এটা না, এটাকে আবার কাজে লাগাবো। দেখো এই ইকুয়েশনটা তোমরা তো একটু, আমি মনে করি যে তোমরা তো একটু বেটার বুঝবা, তোমরা তো মানে একেবারে খুব অর্ডিনারি না, আমি মনে করি অন্তত। হ্যাঁ, তাহলে একটু জাম্পিংটা বুঝে নিও যে কিভাবে আসছি। log k equal to log a minus ea by r, r না ঠিক 2.303 r into 1 by t, এটা থেকে এটা আসছে। কিভাবে আসছে আমি শুধু বলে দিব, এটা দেখানোর কিছু নাই। কিভাবে আসছে আমি কি বলে দিই। এই ইকুয়েশনটা থেকে লগ এর ইকুয়েশনে আসছি, এই ইকুয়েশনটাকে লগ এর ইকুয়েশনে কনভার্ট করছি, এটাকে লগ এর ইকুয়েশনে আমি কনভার্ট করেছি। এটাকে লগে কনভার্ট করা হয়েছে। তো এটাকে লগে কনভার্ট করার আগে এটাকে লনে কনভার্ট করা হয়েছিল। লনে কনভার্ট করে এই ইটাকে উইথড্র করা হয়েছে। এই যে উঠে গেছে, উঠে যাওয়ার পরে মাইনাস ইএ বাই 2.303 আর, ও মাইনাস ইএ বাই আর হয়েছিল, কিন্তু লনকে আবার লগে কনভার্ট করছিল, সেই কারণে এইখানে 2.303 আসছে। বুঝছো? তো তোমাদের ডিরেক্টটা তো দেখতে হবে না। এইটা আর্মিনিয়াসের একটা ইকুয়েশন, যেটা হচ্ছে মেইন ইকুয়েশন, আর এটা হচ্ছে কি সেকেন্ড ইকুয়েশনটা। তাহলে এই ইকুয়েশন হিসেবে মনে রাখো, এটা থেকে আসছে, এটা থেকে এটা আসছে। তো এটাকে এটার মতো করেই মনে রাখো যে লগ কে ইকুয়াল লগ এ, এই যে এ আছে তো আসতেই পারে লগ এ মাইনাস ই এ বাই আর টি, আর টি না হয়ে ওই যে টিটা কি করে নিচ্ছি 1 বাই টি। আর 2.303 কেন আসছে? কারণ এটা লং ছিল, আমি লগে কনভার্ট করছি। এই ইকুয়েশনটা দিয়ে একটা গ্রাফ আঁকা হয়, এই ইকুয়েশন দিয়ে একটা গ্রাফ আঁকা হয়, আর সেই গ্রাফটা হয় log k ভার্সাস 1 বাই t। ওই গ্রাফ হয় log k ভার্সাস 1 বাই t, আর এই log k ভার্সাস 1 বাই t করলে এরকম একটা লাইন পাওয়া যায়, স্ট্রেট লাইন। এরকম একটা স্ট্রেট লাইন পাওয়া যায়, কারণ এটা y is equal to mx plus c ফলো করে, যেটা স্ট্রেট লাইন ইকুয়েশন। y is equal to mx plus c, যেটা কিনা স্ট্রেট লাইন ইকুয়েশন। এটা হচ্ছে y, এই যে y, এটা হচ্ছে mx এর x, এই যে x, আর c কনস্ট্যান্ট ভ্যালু, এই যে সেটা c। তাহলে y equal to mx c সবই তো আছে, তাই এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। তো দ্যাট এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, এই হিসেবে এটা স্ট্রেট লাইন পাওয়া গেছে। এখন t এর সাথে মানে টেম্পারেচারের সাথে রেটের রিলেশন হলো ডাইরেক্টলি প্রপোর্শনাল, টেম্পারেচারের সাথে রিলেশন হলো ডিরেক্টলি প্রপোর্শনাল। টেম্পারেচার আর কে এর রিলেশন হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। টেম্পারেচারের সাথে কে এর রিলেশন, কারণ এখান দিয়ে বুঝবা না তুমি রিলেশন, কারণ এখানে একটা মাইনাসের ব্যাপার আছে, এখান থেকে বুঝবা না। এটা কনসেপচুয়ালি মনে রাখবা যে কে এর সাথে টেম্পারেচার রিলেশন কি, ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে 1 বাই টি এর সাথে কি রিলেশন, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে টেম্পারেচার আর রেটের রিলেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে 1 বাই টি এর সাথে কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। শুধু ইনভার্সলি প্রপোর্শনালটা আমরা স্ট্রেট লাইন পাবো। করলে এখানে যে স্লপ পাওয়া যাবে, স্লপ, এই স্লপের ভ্যালু হলো মাইনাস ইএ বাই 2.303 আর, মাইনাস ইএ বাই 2.303 আর। এন্ড এইটা না ভেরি মাচ ভাইটাল, মনে রাখাটা একদম ফরজ, মনে রাখতে হবে যে স্লপের ভ্যালু, স্লপ মানে মাইনাস ইএ বাই 2.303 আর, স্লপ হলো মাইনাস ইএ বাই 2.303 আর, স্লপ হলো মাইনাস ইএ বাই 2.303 আর, মনে রাখতে হবে। কারণ এমসিকিউ হলেও হতে পারে, এমনও কি অনেক সময় সিকিউতে আমার চোখে পড়ছে। এমসিকিউ তো বললামই, এমসিকিউ তো হয়, আমার চোখে সিকিউ পড়ছে, আদমজিতেও নিজস্ব এক্সামে পড়ছে, বোর্ডেও দেখছি আমি যে সিকিউ লেভেলে ওটা আসছে। কি এই কি করছে, লগ কে দিয়ে 1 বাই টি এ কে স্ট্রেট লাইন দিছে, স্লপ দিছে, জাস্ট স্লপ ইকুয়াল টু একটা ভ্যালু দিয়ে দিছে, যেমন আমি দিলাম -75। অর্থাৎ তো এইটা একটা সেম যে লগ কে ভার্সাস 1 বাই টি, স্লপ ইকুয়াল টু -75।
দিয়ে কোশ্চেনে দিছি কি যে হোয়াট ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি, ক্যালকুলেট দ্য অ্যাক্টিভেশন এনার্জি, ফাইন্ড দ্য অ্যাক্টিভেশন এনার্জি, ডিটারমিন দ্য অ্যাক্টিভেশন এনার্জি। আর এমসিকিউ হইলে পরে বলতেছে অ্যাক্টিভেশন এনার্জি কত। তাইলে যদি তোমরা জানো যে লবটা হলো -EA/2.303R, তাহলে তো এখানে বলা আছে কি যে স্লপ ইজ ইকুয়াল টু -75 -75। তো স্লপ ইকুয়াল টু -75 হলে তুমি তো জানো যে স্লপ মানে কি EA/2.303R, এটা ইজ ইকুয়াল টু -75, এটা ইজ ইকুয়াল টু -75। তো মাইনাস দুই দিকে কাটা যাবে, তো কাটা যাওয়ার পরে EA ইকুয়াল টু কি হবে 2.303 ইনটু R এর ভ্যালু ইনটু T এর 75 ইনটু কি 75। তাহলে আর এর ভ্যালু শুধু বসানো বাকি, আর এর ভ্যালু 8.314 বা 6 যা বসাও অসুবিধা নাই। 75 এটা আসবে 14430, বাট কত যেন আছে পরবর্তীতে এরকমই আছে ক্লোজ টু 1.144330 না কি জানো। এটা একটু মুখস্থই ছিল, 2.303 ইন্টু 8.314 ইন্টু 75 ইকুয়াল 1436, সরি 1436, হ্যাঁ 1436.01 এরকম কিছু। যাই হোক, এই অ্যান্সারটা হচ্ছে কি জুলে, তোমরা যেটা পাবা সেটা জুলে মনে রেখো। আর এর ভ্যালু তো 8.316 জুলে, 314 জুলে, তো তোমাদের অ্যান্সারটা জুলে আসবে, কিন্তু অ্যান্সার চাইবে কিলো জুলে, তাহলে 1.43 কিলো জুল পার মোল, আর আগে ছিল জুল পার মোল, তাহলে 1.43 কিলো জুল পার মোল। 1.4 বিকেল 1.43, ঠিক আছে। (1.43 কিলোজুল পার মোল, 1.43 কিলোজুল পার মোল। তো দিস ইজ দ্য অ্যান্সার। এটা এমসিকিউতেও আসতে পারে, এটা সিকিউতে ইভেন আসতে পারে। তো মনে রাখো লগ কে ভার্সেস 1/TS লগ -EA/2.303R -EA/2.303R, যেখান থেকে অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট করা পসিবল। তাহলে এটাও মনে রাখো, এবং এটাও খুব ইফেক্টিভ, খুব ইম্পর্টেন্ট, খুব ইফেক্টিভ এন্ড খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এটা মনে রাখলা, এটা দিয়ে তোমার একটা তুমি তোমার কাজ কি সেটা দেখছো, এটা মনে রাখলা, এটার কাজ কি সেটাও দেখছো। আর একটা মনে রাখতে হবে, এটা থেকে সেটা আসছে, ওটা হলো গিয়া log k2/k1 ইকুয়াল টু EA/2.303R T2 - T1/T1 * T2। এটাও মনে রাখতে হবে। রাখতে হবে কি, এটা সবচেয়ে বেশি ইউজ হয় থার্ডটা, তাহলে ফার্স্টেরটা থেকে সেকেন্ডটা আসছে, সেকেন্ডটা থেকে থার্ডটা আসছে। থার্ডটা কি হইলো log k2/k1, log k2/k1 ইকুয়াল টু EA/2.303R T2 - T1/T1 * T2। এটা কিভাবে আসতে পারে তোমরা গেস করতে পারতেছো। একবার T1 K1 ধরছি, একবার T2 K2 ধরছি, ধরে ইকুয়েশন দুইটাকে সাবট্রাক্ট করছি, করার পরে এটা আসছে, এটা আসছে। তবে আমি বলি তোমরা বুঝতেই পারবা, অনেক জায়গাতে এখানে মাইনাস আছে, কারণ এখানে মাইনাস ছিল। অনেক জায়গাতে এটা এখানে মাইনাস আছে, কারণ এখানে মাইনাস ছিল, কিন্তু আমি এই মাইনাসটাকে ক্যান্সেল করে দিচ্ছি। কিভাবে? যেখানে যাদের যে ইকুয়েশনে দেখবে এখানে মাইনাস আছে, যাদেরকে দেখবা যে এখানে মাইনাস মেনশন করতেছে, তাদেরকে দেখবা এটাকে লিখতেছে k1/k2। এখানে মাইনাস ছিল, তখন ছিল k1/k2, আমি মাইনাসটাকে তুলে দিয়ে k2/k1 করে দিচ্ছি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।
তাহলে এই ইকুয়েশনটাকে মনে রাখতে হবে, log k2 by k1 equal EA by 2.303 r T2 minus T1 by T1 into T2। এবার আসো এটাকে কাজে লাগাবো, এটাকে এখন অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করব কখন দেখো, এটা অ্যাপ্লাই করব কখন, এরকম একটা কোশ্চেন যদি হয় যে at 25 ডিগ্রি সেলসিয়াস and 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তার মানে 25 ডিগ্রি সেলসিয়াসে আর হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াসে, at 25 and 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার rate constant of a reaction rate constant of a reaction are 1.5 10 inverse C per second and 3 into 10 inverse C per second। তোমাদের কিন্তু বলে রাখি, রেট কনস্ট্যান্টের ইউনিটটা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে দেখাবো কেমনে বের হয়। শুধু আজকে জেনে রাখো, রেট কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে এই ক্ষেত্রে দেওয়া আছে পার সেকেন্ড। রেট কনস্ট্যান্টের ইউনিট আর রেট অফ রিঅ্যাকশনের ইউনিট এক হবে না। রেট কনস্ট্যান্টের ইউনিট এটা হচ্ছে পার সেকেন্ডে। তো এটা তোমার কোনো কাজ মানে তোমার এমনিতে কোনো সমস্যা করবে না, কারণ ইউনিট নিয়ে তো তুমি চিন্তা করবে না, ইউনিট তো আমরা দিব। তো এই ক্ষেত্রে ইউনিট হচ্ছে পার সেকেন্ড, মানে রেট কনস্ট্যান্টের ইউনিট পার সেকেন্ড হতে পারে, এটা শুধু মাথায় রাখো যে পার সেকেন্ড ইউনিট হইতে পারে। তাহলে রেট কনস্ট্যান্ট হচ্ছে এত এন এত, দিয়ে বললো ক্যালকুলেট অ্যাক্টিভেশন এনার্জি। ক্যালকুলেট অ্যাক্টিভেশন এনার্জি, দ্যাটস অল। তুমি তো বুঝেই ফেলছো যে এটা কোনটা করতে হবে, ঠিক আছে? তাহলে কোনটা করবা, যে হেয়ার log k2 by k1 equal to EA by 2.303 r T2 minus T1 by T1 into T2, এই তো। এখন দেখো log k2 এর ভ্যালু বসাও, k2 কত, k2 ক্যালকুলেট করবি, k2 কিন্তু পরেরটা, k1 হচ্ছে 1.5 10 ইনভার্স 3, E এর রয়ে যাবে 2.303 ইনটু r এর ভ্যালু 8.314, T2 এর ভ্যালু 308, T1 এর ভ্যালু 298, T1 এর ভ্যালু 298, এটা হচ্ছে 308। দেখছো, ভ্যালু বসিয়ে দিত, ভ্যালু দিয়ে দিত, তাই তো? এখন এই সব থেকে তুমি ই এর ভ্যালু বের করে আনবা, এই তো। এই সব কিছু থেকে তুমি ই এর ভ্যালুটাকে বের করে আনবা, এটা তোমার ওন চয়েস হতেই পারে। আমি কি করি সেটা দেখো, আমি কি করি দেখো সেটা, আমি কি করি এই ভ্যালুটা বের করে ফেলি 0.301। আমি লগটা আমি অনেক স্টুডেন্টকে দেখি যে লগটা তারা রাইটে নেয়। আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি এই ভেজাল করো না, লগ দেওয়া রাইটে নিও না, এদিকের থেকে এটারে বিদায় করে দাও, এটারে এখান থেকে বিদায় করে দাও, লগের এইটার ভ্যালু 0.301 বসায় দাও, EA by 2.303 into 8.314, এইটাও আমি ক্যালকুলেটরে হাত দিয়ে যাই। আমি এই যে সাবট্রাক্ট করতে হয় এটা করে ফেলছি, এই যে সাবট্রাক্টটা করতে হয় ওটা আমি করে ফেলছি, আর এই যে নিচের মাল্টিপ্লাই সেটাও আমি করিনি। তার মানে দুইটা জিনিস আমি করে ফেলছি, এক হচ্ছে লগকে ক্যান্সেল করে ফেলছি, আর এখানে যে সাবট্রাক্ট আছে সেটাকে করে ফেলছি। করার পরে আমি তারপরে কি করছি জানো, এটাকে লেফটে এনে এই যে 0.301, 2.303, 8.314, 298 and 308 একসাথে মাল্টিপ্লাই করে দিয়ে শুধু 10 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, মানে এটা আমার ওন চয়েস। তাহলে এইভাবে করে আমি ই এর ভ্যালুটা বের করার জন্য একবারই ক্যালকুলেটরে করে নিচ্ছি, করে এটা পাবো 5291, এই পর্যন্ত মনে আছে। আর এরপরে 0 না 2 জানো একটা আছে, 0.301 into 2.303 into 8.314 into
298 into 308 divide 10 শুধু 897 আসছে 52897 আসছে। যাই হোক, যেটা আসছে এটা জুলে, আবার সেই ব্যাপারটা আসছে জুলে, নেওয়া লাগবে কিলো জুলে। 550 এত 0.89 কিলো জুল পার মোলে। তাহলে এই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে আজকের ক্লাসটা সাকসেসফুলি কমপ্লিট হইলো। তোমাদেরকে বলছিলাম যে কালকে যে রেট অফ রিঅ্যাকশনটা কালকে যদি হালকা অল্প একটু টাচ করতাম, তাহলে আজকে হয়তো কি এই সেশনের মধ্যে অন্য টপিক চলে আসতো। তাহলে সেই হিসেবে ভালোই হয়েছে যে আজকের ক্লাসটা তোমরা তাহলে একবারে একদম মনে করো ইয়ে করে রাখবা, প্রিজার্ভ করে রাখবা যে রেট অফ রিঅ্যাকশনের ক্লাস এটা, অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেশন এটাই। তো দ্যাট এটা তোমাদেরকে সবসময় হেল্প করবে। এই একটা সেশনেই তুমি পেয়ে যাচ্ছ সবটা, ঠিক আছে? তাহলে আজকে জানতে পারলা যে রেট অফ রিঅ্যাকশন কি, কন্ট্রোলিং ফ্যাক্টর কি, এন্ড হচ্ছে গিয়ে আর্হেনিয়াস ইকুয়েশন কি, এন্ড আর্হেনিয়াস ইকুয়েশনের যে অ্যাপ্লিকেশন গুলা, আর্হেনিয়াস ইকুয়েশন কিভাবে ইউজ করবা, সেটা খুব খুব হেল্পফুল ছিল। যেটা দেখা খুবই দরকার ছিল, তোমরা আজকে দেখতে পেলা। যখন তোমার সামনে এটা দরকার হবে তখন এটা রিভিশন দিবা, দেন তুমি দেখবে ইজিলি এটা অ্যাপ্লাই করতে পারবা। ওকে, সো দ্যাটস অল।